রান্নাঘরে গিয়ে দুপুরের খাবার তৈরি করে। জাঙ্কুক আসলে জাঙ্কুক নিজেই নিজের খাবার তৈরি করে। জাঙ্কুক খুব স্বাস্থ্য সচেতন। তের মতো জাঙ্কুকের ভাজা পোড়া আনহেলদি খাবার খায় না। পারলে সব এড়িয়ে চলে। তে রান্নাঘরে ব্যস্ত। তখনই কলিং বেলের আওয়াজ শোনা যায়। এই সময় এখানে আবার কে আসলো? জাঙ্কুকের কাছে তো এক্সট্রা চাবি থাকে, যার কারণে আমাকে আর দরজা খোলার জন্য তটস্থ থাকতে হয় না। কিন্তু মনে হচ্ছে জাঙ্কুক না, তাহলে কে? ভেবেই তে দরজা খুলবে তার আগেই লনে লিসাকে দেখলো। বাংলোর যে সাইডে ফুল, ওই সাইডেই লন। ঘর আর ফুলের মাঝে কাঁচের বড় স্লাইডিং ডোর। দরজাটা খোলা, তাই লিসা ফুল পার হয়ে সে দরজা দিয়ে ভেতরে ঢুকলো। তে তখন মেন দরজার সামনে দাঁড়িয়ে লিসার গতিবিধি লক্ষ্য করছিল। লিসা স্লিম দেহে ক্রপ টপ আর লং জিন্স, তার উপর বাদামি জ্যাকেট। লিসা আশেপাশে তাকিয়ে জাঙ্কুকে ডাকতে লাগলো। তাই অবাক না হয়ে পারে না। এই লিসার কি ক্যারেক্টার বলতে আসলে কিছু নেই নাকি? কিছুদিন আগে জিয়নের সাথে, এখন আবার জাঙ্কুকের সাথে ঢলাঢলি করতে এসেছে। জাঙ্কুক নেই, তাই গম গম করে বলে এগিয়ে যায় রান্নাঘরে। লিসা থেকে দেখে ব্রু কুচকায়, কপালে ভাঁজ ফেলে এগিয়ে আসে। ডাইনিং আর রান্নাঘরের সামনাসামনি, মাঝে কোনো দেয়াল নেই। মার্বেল টেবিলের উপর ফুলের তোড়াটা রেখে লিসা প্রশ্নবোধক চাহনিতে তের দিকে তাকায়। তুই তুই এখানে কি করছিস? নাচতেছি। কেন, দেখতে পাচ্ছিস না? তাই দাঁত কিরমির করে উত্তর দিল। তেরা উত্তর না দিলে তোর চলে না? না না, একদমই চলে না। তা তুই যে এখানে, জুন জানে? কেন জানবে না? কেন, তার ভাইয়ের বাড়িতে আসছি আর সে জানবে না? অথচ তাই মিথ্যেই বলেছে লিসাকে। আমার কাছে যতটুকু মনে হচ্ছে লিসা আমার এখানে থাকার ব্যাপারটা জানে না। আর যদি মিথ্যেটা না বলতাম এখন, আর লিসা যদি জিয়নকে কোনো রকমে বলে দেয়, তাহলে তো বাস খেতে হবে আমাকে। আর জুন জানে আমি এখন ভূষানে, কয়েকদিনের জন্য সেখানেই থাকবো মা ভাইয়ের কাছে, যেহেতু ভাই অসুস্থ। আর সেটাই জাঙ্কুক জিয়নকে বুঝিয়েছে। আর এখন যদি লিসার কাছ থেকে জুন সবটা জানে যে আমি এখন এখানে, তাহলে আবার কোন অঘটন ঘটাবে কে জানে। একটা সত্যি কথা জানিস তুই জুনের সম্পর্কে? চেয়ার টেনে আরাম করে বসলো লিসা, ঠোঁটে শয়তানি হাসি। না, আমার জানার কোনো দরকার নেই বলে তেই চুলায় তেল গরম করতে দিয়েছে। আরে শোন না, অনেক ইন্টারেস্টিং কিন্তু বলি তোকে। জুন আর আমার সম্পর্ক কিন্তু অনেক আগে থেকেই, বুঝলি? পা দোলাতে দোলাতে বলল লিসা, ব্যাগ থেকে একটা চুইংগাম বের করে মুখে দিয়ে আবারও বলল, আসলে আসলে তেই, তুই তো জানিস না, জিয়নের সাথে আমার ইন্টিমেসি কিন্তু এই প্রথম না। অনেক মেক আউট করেছি আমরা। তোর সাথে সম্পর্ক হওয়ার আগে যতটুকু করেছি, সম্পর্ক হওয়ার পরে আরো বেশি করে করেছি। কিন্তু তুই গাধি, কিছুই বুঝতে পারলি না। জুন তোকে বিয়ে করে ভোগ করতে চায় একদম পবিত্রভাবে। ওর আবার তোকে অপবিত্র করতে মনে বাঁধে কিনা, সেজন্য জুন তোকে ভালোবেসেছে ঠিকই, কিন্তু প্রথম শারীরিক সুখটা আমার কাছে কিন্তু পেয়েছে এবং এখনো পায়। লিসার কথা শুনে তাই মনে মনে ভাবছে, ছি, লিসার লজ্জা করছে না এসব নিয়ে কথা বলতে? জুনকে খারাপ করার পাশাপাশি নিজে যে আরো নিচু হচ্ছে তা বুঝতে পারছে না একদমই লিসা। মনের ভাবনা মনে রেখেই তাই লিসাকে বলে, তা কত করে পেমেন্ট করতো জুন তোকে? লিসা তেতে উঠলো, আমার কি তোর স্লট মনে হয় তেই? জুন তো তাই বলতো। এর কথা শুনে লিসা হাত মুষ্টিবদ্ধ করলো। এগুলো তোর কাছে ভালো হওয়ার জন্য বলতো, দিন শেষে ঠিকই আমার কাছে চলে আসতো জুন। বরাবর শ্বাস ফেললো লিসা। তেকে রাগাতে গিয়ে নিজে ট্রিগার খেয়ে যাচ্ছে। লিসা তখন নিজেকে নিজে শান্ত করতে লাগলো। তুই জানিস ওই দিন আমাদের সারাদিন কোর্স করার কথা ছিল, কিন্তু কিন্তু তুই শালি এসে আমাদের সব প্ল্যান ভেস্তে দিলি। আচ্ছা সত্যি করে বলতো তুই, তোর সেকেন্ড হ্যান্ড মাল ইউজ করতে ভাল লাগে? না মানে জিয়ন তো অলরেডি সেকেন্ড হ্যান্ডেড। আর তুই তো মনে হয় কারো 100তম ইউজ করা মাল। 100টার সামনে পা মেলে দেস তুই।
আর এখন আবার আসছিস জাঙ্কুকের সামনে পা মেলতে? এই, সে যেন তার রাগ নিয়ন্ত্রণই করতে পারছে না। আর এই পর্যায়ে একদম চেঁচাবি না, এটা দেখছস? গরম তেল ছুঁড়ে গায়ে মারবো, তারপর দেখবো কয়জন আসে তোর কাছে। তে নিজেও অগ্নিমূর্তি ধারণ করলো, জল শক্ত করে ফ্রাইং প্যানে হাত ধরলো। লিসা তেকে দেখে ভরকে গেল কিছুটা। লিসার মনে হচ্ছে তাই ঠিক নেই, যা বলছে তা করতেও দুইবার ভাববে না। তাই ফুসফুস করতে করতে ব্যাগ হাতে নিয়ে চলে যেতে যেতে লিসা বলল, তুই তুই দেখিস তোর কপাল পুড়বে, দেখে নিস জীবনের সাথে তুই সুখী থাকবি না, দিন রাত তোর পাবি তুই, বলে দিলাম। বলে লিসা দরজা লাথি মেরে চলে গেল। তাই সামান্য হাসে, আমার কপাল তো অনেক আগেই পুড়ে গেছে, আর কি পুড়বে। লিসা যে আমাকে রাগানোর জন্য এত কথা বলেছে সেটা লিসার ভাবমূর্তি দেখে আন্দাজ করে নিয়েছি আমি। তাই তো আমি নিজেকে শান্ত রেখে উল্টা লিসাকে রাগিয়ে দিয়েছি। জীবনের জন্য আমার ফিলিংস থাকলেই না আমি ঈর্ষান্বিত হব। তে রান্না যখন শেষ পর্যায়ে তখন জাংকুক চলে আসে। তার হাতে কতগুলো নতুন ব্যাগ, নতুন কেনা কতগুলো বিভিন্ন সাইজের ক্যানভাস। উপরে ব্যাগগুলো রেখে নিচে চলে আসে জাংকুক। দুপুরে রোদ স্লাইডিং ডোরের কাজগুলো ডাইনিং আর ড্রয়িং রুমকে আলোকিত করেছে। জাংকুক আজ রান্না করেনি কিছুই। সকাল থেকে তাকে এক্সিবিশনের কাজের জন্য দৌড়াদৌড়ি করতে হয়েছে বিভিন্ন জায়গায়, আর আর্ট প্রোডাক্টগুলো 3 ঘন্টা লেট করে এসেছে। রান্না করার উদ্দেশ্যে জাংকুক রান্নাঘরে ঢুকলো। তেকে দেখে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, কি করছো? নাচি। তেই কিটমিট করে জবাব দিল, কিন্তু তুমি তো রান্না করছো। তেই কোমরে হাত দিয়ে পিছু ফিরল, চোখে মুখে বিরক্তি প্রকাশ ঘটিয়ে বলল, দেখতেই তো পাচ্ছ রান্না করছি, তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? আজব মানুষ। এই বলে চুলো অফ করে প্লেটে খাবার বেড়ে ডাইনিং এ চলে গেল। তেই তার এমন রিয়েক্ট করাটা জাংকুক আশা করেনি। আরে আমি তো শুধু ক্যাজুয়ালি জিজ্ঞেস করেছিলাম, এতে এত রেগে যাওয়ার কি আছে? আজব মেয়ে মানুষ। জাংকুকের তখন নজর আসলো টেবিলের উপরে থাকা বুকেটে। হঠাৎ বুকেট কোথায় থেকে আসলো? জাংকুক ফুলের তোড়াটা হাতে নিয়ে বলল, এটা কে দিয়েছে? তে জবাব না দিয়ে খেতে থাকলো। জাংকুক দেখলো জাপিং পেপারের নিচে ফ্রম লিসা লেখা। লেখাটা দেখে সঙ্গে সঙ্গে ফুলের তোড়াটা ডাস্টবিনে ফেলে দিল জাংকুক। লিসার সাহস হলো কি করে এখানে আসার? জাংকুক তের দিকে ফিরে তেকে বলে, তেই লিসা কি কিছু বলেছে তোমাকে? কিছু কি বলার ছিল নাকি? তাহলে মুড অফ কেন তোমার? তাই খাবার রেখে জাংকুকের দিকে তাকালো। বাবা, আপনি আবার কবে থেকে আমার খেয়াল রাখা শুরু করলেন শুনি? একই ছাদের নিচে যখন আছি তখন এইটুকু কি চোখে পড়ে না আমার? আমি কি অন্ধ? হ্যাঁ জাংকুক, হ্যাঁ আসলেই তুমি অন্ধ। আমার আজকের মুড অফটা তোমার চোখে পড়েছে, অথচ তোমার ভাইয়ের জীবনে গেলে যে আমার পুরো জীবনটাই অফ হয়ে যাবে সেইটা চোখে পড়ে না তোমার। মজা নাও আমার সাথে, আমি কি তোমার হাতের পুতুল? এত আদিক্ষেতা আমার সাথে করতে আসবা না জাংকুক। বলেই তেই ভাতের প্লেটটা নিয়ে দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। রাগে তার বক্ষ তালু জ্বলছে। এত ঢং করে কেন জাংকুক? আমাকে জাহান্নামে ঠেলে দিয়ে বলছে কষ্ট হচ্ছে। তের এমন আচরণে জাংকুক নীরব। তে যেহেতু আমার বাড়িতে আছে তাই ভদ্রতা দেখে একটু কথা বলতে চেয়েছিলাম। অনেক তো অভদ্রতা আমি করেই ফেলেছি তের সাথে। এখন যাই একটু সুন্দর করে কথা বলতে যাই তখনই তে রেগে মেগে ওঠে। মেয়ে মানুষেরা তো মুড সুইং হয় কেন বুঝতেই পারছি না। জাংকুকের হাতে সিলিকন ক্লে। এক্সিবিশনের জন্য যে স্কাল্পচারটা তৈরি করছে তা খুবই দৃষ্টিনন্দন। পেন্টিং আর ভাস্কর্য দুটোই আছে। বড় একটা পোর্ট্রেট, বিমূর্ত আঁকা ছবির কোল ঘেঁষে একটা হাত বাহিরের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। সেই হাতটা সিলিকনের মাটি দিয়ে তৈরি, 3D লুক। জাংকুক তার এই আর্ট নিয়ে খুবই স্যাটিসফাইড। ফাইনাল টাচ করে জাংকুক তার টুলে এসে বসলো। ছবিটির দিকে চেয়ে রইল অনেকক্ষণ। হাত পা ঝাড়া দিয়ে টুল থেকে উঠে ছবিটার জানালার পাশে টেবিলের উপরে রাখলো। হাত ধুয়ে এসে বারান্দায় গিয়ে বসলো। তার এই বারান্দা থেকে বাড়ির পেছনে নদী স্পষ্ট দেখা যায়।
সন্ধ্যার কুয়াশায় ঢাকা নদী, দূর থেকে শিয়ালের আওয়াজ শোনা যাচ্ছে। নদীর বুকে মিটমিট করে জ্বলতে থাকা দুটি হারিকেনের হালকা আলো নজরে পড়ল জাঙ্কুকের। মৃদুমন্দ বাতাস এলোমেলো ভাবে সে জাঙ্কুকের গায়ে বাড়ি দিচ্ছে। জাঙ্কুকে শীত লাগছে না, বরং সাদা শার্টের উপরে দুটো বোতাম খুলে দিল বাতাস লাগার জন্য। চোখের চশমাটা খুলে ফেললো, কপালের চুলগুলো বাতাসের সাথে খেলা শুরু করে দিল। নদীর দিকে চেয়ে থাকতে থাকতে আনমনে নজর গেল বারান্দার কোনায় রাখা ছোট্ট লম্বা তেপাই টেবিলে। ধীরে পায়ে অগ্রসর হলো সেখানে। টেবিলের উপরে সাদা কাপড় দিয়ে কিছু একটা ঢেকে রাখা হয়েছে। জাঙ্কুক কাপড়টা খুব যত্নের সাথে সরিয়ে দিল। চোখ শান্ত হয়ে এলো তার সামনে খুব সুন্দর একটা নারী মূর্তি। এই ভাস্কর্যটার প্রতি জাঙ্কুকের আলাদা একটা টান কাজ করে। মেয়েটির গলার নিচ পর্যন্ত মূর্তিটি বানিয়েছে জাঙ্কুক। এক হাতের উপর আরেক হাত রেখে মেয়েটি হাতের উপর মাথা দিয়ে শান্তিতে ঘুমাচ্ছে। রমণীটির দিকে চেয়ে থাকতে থাকতে জাঙ্কুকের চোখে ঘোর লেগে এলো। একটু এগিয়ে গিয়ে খুব শান্ত পয়নে নিজের ঠোঁট ছোঁয়ালো মেয়েটির ওষ্ঠে। ঠিক সেই মুহূর্তে জাঙ্কুকের রুমের দরজা খুলে। আজকে জাঙ্কুক অনেক জিনিসপত্র এনেছে, এগুলো ঠিক করে রাখার দায়িত্ব তের। দরজা থেকে বারান্দার ওপাশ এপাশ সবটাই দেখা যায়, যেহেতু জাঙ্কুক সবকিছুতে কাজ লাগিয়েছে। জাঙ্কুককে এক নারী মূর্তি ঠোঁটে চুমু দিতে দেখে তাই অবাক হয়ে যায়। গুটি গুটি পায়ে শব্দ না তুলে এগিয়ে যায় সেখানে। ওয়াও, জাঙ্কুকের মনে এত রোমান্টিকতা! এত সুন্দর সিন কি আর মিস দেওয়া যায় নাকি? একটা ছবি তো তুলতেই হয়। দুপুরে সব রাগ ভুলে গিয়ে তের অনেক হাসি পেল। দ্রুত হাতে থাকা মোবাইলটা দিয়ে একটা ছবি তুলে নেয়। তবে ছবি তুলতে গিয়ে ঘটে বিপত্তি। তার মনেই ছিল না ক্যামেরার আওয়াজে অন করা, তাই ক্লিক ক্লিক শব্দ করে ওঠে মোবাইলটি। এতে ধ্যান ছুটল জাঙ্কুকের। জাঙ্কুক দ্রুত উঠে দাঁড়িয়ে পড়ে। তে ধরা খাওয়ায় চোরের মতো মোবাইলটা সরিয়ে নেয়। জাঙ্কুক বারান্দা থেকে চলে আসে। তার মুখশ্রী কঠিন। কারো রুমে ঢুকতে হলে যে নক করে ঢুকতে হয়, সেই ম্যানারটুকু তোমার জানা নেই। তাই নক করলে তো আর দেখতে পেতাম না। তুমি যে কত ফরওয়ার্ড। তাই হাসি চেপে বলল, তুমি কি বোঝাতে চাইছো? তাই কোন দিক দিয়ে আমাকে ফরওয়ার্ড লাগে তোমার কাছে? ফরওয়ার্ড না হলে কি আর একটা মূর্তিকে চুমু খেতে নাকি? আমি কি করব না করব সেটা কি এখন তোমাকে বলে করতে হবে নাকি? তাই দুদিকে জোরে জোরে মাথা নাড়ালো। না তো, তোমার যা ইচ্ছে করো, আমার কি? এই বলে তাই উকি দিয়ে মূর্তিটা দেখলো। মেয়েটি অনেক সুন্দর, চোখ বন্ধ করে আছে, হাতের উপর মাথা দিয়ে মনে হয় ঘুমাচ্ছে। আচ্ছা জাঙ্কুক, তুমি ঘুমন্ত মেয়ের সুযোগ নিতে লজ্জা লাগে না তোমার? তাই পিক করে হেসে দিল কথাটি বলে। কিন্তু জাঙ্কুকের ধারালো দৃষ্টি তার দিকে বিদ্ধ হয়ে আছে দেখে হাসি থামানোর চেষ্টা করে সোজা হয়ে দাঁড়ালো। তাই কয়েক মুহূর্ত জাঙ্কুক থেকে আরো সুচালো দৃষ্টির তোপে রেখে ফের বারান্দায় চলে গেল। সাদা কাপড় দিয়ে ঢেকে দিল সে নারী মূর্তিটাকে। শুনো, নিচে যে মাটিগুলো পড়ে আছে সেগুলো তাড়াতাড়ি পরিষ্কার করো, আর ক্যানভাসগুলো সম্পূর্ণ আনপ্যাক করো, জলদি। জাঙ্কুক থেকে হুকুম করলো। তেও জাঙ্কুকের কথা শুনে কাজে লেগে পড়লো। ঘুম থেকে উঠলো সকাল 7:30টায়। প্রকৃতি তখন হিম শীতল। গায়ে চাদর জড়িয়ে মাথায় মাঙ্কি টুপি পরে রান্নাঘরে আসলো। কড়া এক কাপ চা বানিয়ে ড্রয়িং রুমে বসলো। বাইরে এতই কুয়াশা যে দেখলে মনে হয় এখনো ভোর 4টা, সামান্য আলোটুকুও নেই। হঠাৎ ঠক ঠক শব্দ করে উঠলো মেন দরজাটা। তে তখন প্রথম চায়ের কাপে চুমুক দিচ্ছিল। আকস্মিক আওয়াজে তের আতা তড়ক করে লাফিয়ে উঠে, যার দরুন তের ঠোঁটটা পুড়ে যায়। পুড়ে যাওয়ার ঠোঁটটাকে সামান্য কাতরানোর সময় না দিয়ে আবারও আওয়াজ আসলো। এবার কলিং বেলের আওয়াজ। তেই ভাবে, আবার লিসা আসেনি তো? ভেবে তেই গিয়ে দরজার কি হলে চোখ রাখতেই দেখলো জাঙ্কুক। জাঙ্কুক? কিন্তু জাঙ্কুকের কাছে তো চাবি থাকেই। তাহলে তাই দরজাটা খুলে দিতে জাঙ্কুক বড় বড় পা ফেলে উপরে চলে যায়।
কম সময়ের জন্য হলেও তে লক্ষ্য করে জাংকুকের কপালে গালে রক্তের দাগ। জাংকুকের গালে থাকা কাটা দাগটা থেকেও রক্ত বের হচ্ছে। তাই কিছু বলার সুযোগ পায় না, তার আগেই জাংকুকের রুমের দরজাটা বন্ধের আওয়াজ শুনতে পাইতেই তাই কপাল কুঁচকে ভাবতে থাকলো, আসলে ঠিক কি হয়েছে জাংকুকের? হঠাৎ জাংকুক চোট পেল কিভাবে? কারোর সাথে মারামারি করেনি তো? কিন্তু না, জাংকুক তো ওইরকম ছেলেও না, আবার করতেও পারে। তাই এসে সুপাই বসলো পা উঠিয়ে। ইস, চাটাই হাফ ঠান্ডা হয়ে গেছে। বিরক্তিতে মুখটা তেতো হয়ে গেল আমার। কিন্তু চা তো আর ফেলে দেওয়া যাবে না, আবার গরম করতেও জ্বালা। এর চেয়ে বরং শরবতের মতো এক চুমুকে চাটা খেয়ে শেষ করি। চা খাওয়া শেষ করে ঝিম ধরে বসে রইল সোফায়। আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে, তাই এখন ঘুম আসছে। সোফাতেই ঢুলতে লাগলো। তাই চোখটা যখন একটু লেগে আসবে আসবে করছে, তখনই মোবাইল টুং টুং আওয়াজ তুলে বেজে উঠলো। তাই মুখ দিয়ে বিশ্রী একটা গালি আসতে গিয়েও আসলো না। মোবাইলটা হাতে নিয়ে দেখে জিয়ন ভিডিও কল করেছে। চক্রান্ত শব্দ তুলে তার রুমে গিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে পড়ে। ক্যামেরাটা নিজের দিকে এমন ভাবে সেট করলো যাতে জিয়ন আশপাশ দেখতে না পারে। জিয়ন ভিডিও কল দিয়ে চুপচাপ থেকে দেখতে থাকে। তাই বিছানায় উল্টো হয়ে শুয়ে আছে। জিয়নের মুখটা হাসি হাসি। আমার জানটার কি মন খারাপ? কই না তো। তাই স্বাভাবিকতা বজায় রাখার চেষ্টা করলো, কিন্তু পারলো না। তাই জিয়নের সাথে এখনো স্বাভাবিক হতে পারেনি। তাই তখন মনে মনে ভাবে, এই জিয়নটাকে দেখলেই আমার মাথা গরম হয়ে যায়, ইচ্ছে করে জিয়নকে মেরে ফেলতে। তাহলেই তো ওর মতো জানোয়ারকে আর বিয়ে করা লাগতো না আমার। তাহলে মুখ অমন করে আছো কেন জান? জান ঢং কত ছাগলের। মনে মনে বেগছি কাটেতেই, কথা বলছো না কেন? তেই মাত্র ঘুম থেকে উঠেছি তো তাই। ও জান শুনো, তোমার সাথে একটা ব্যাপার ক্লিয়ার করতে চাই আমি। বলো। তুমি মনোযোগ দিচ্ছ না। আমার মনোযোগ আছে জিয়ন, তুমি বলতে থাকো। আচ্ছা শুনো, মন দিয়ে শুনবে, কিন্তু কোনো রিয়েক্ট করতে পারবা না প্লিজ। আরে কি আজব, বলো না তুমি। ওই দিনের ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার করা উচিত। আমি শুনতে চাই না ওইসব ব্যাপারে। আর কিছু বলা থাকলে বলো। নাতেই তোমাকে শুনতেই হবে। যদি না শোনো আমি কিন্তু ভূষণে চলে আসবো, তখন সামনে বসিয়ে সব শোনাবো। না আশা লাগবে না, তুমি বলো, মোবাইলেই বলো। ওই দিন কি হয়েছিল কি, রাতের বেলায় আমি অ্যাডাল্ট ভিডিও দেখছিলাম। তুমি তো জানো আমি আবার এগুলো দেখি। কোনো দ্বিধা ছাড়াই জিয়ন বলেই যাচ্ছিল, আর তেই দাঁত খিচিয়ে তার বানানো গল্পগুলো শুনতে লাগলো। তো আমি ভিডিও দেখছিলাম, তখন হঠাৎই কলিং বেল বেজে ওঠে। আমি তো ভেবেছিলাম জাংকুক, তাই আমি দরজা খুলে আবার রুমে চলে আসি। কিন্তু আমি জানতাম না আসলে যে জাংকুক না, লিসা এসেছে। আমার রুমের দরজাও তখন খোলা ছিল। আর দেখি কেউ একজন আমার পিছনে হেসে উঠলো। ফিরে দেখি লিসা, আর তার হাতে কতগুলো গোলাপ ফুল। আমি মোবাইলটা রেখে উঠে দাঁড়িয়েছিলাম ততক্ষণে। আমার খুব রাগ লাগছিল লিসাকে দেখে। ওকে বের হয়ে যেতে বললাম। ও বলল সে ভেবেছিল জাংকুক বাসায় আছে, কারণ জাংকুক নাকি লিসাকে বলেছিল জাংকুক রাতে বাসায় আসবে। তো লিসা আমাকে অনুরোধ করলো এখন যাতে আমি একটু লিসাকে আমার রুমে থাকতে দেই, তারপর জাংকুক আসলে সে চলে যাবে। আর জাংকুকের ফ্ল্যাটের চাবিও আমার কাছে ছিল না যে আমি লিসাকে ওইখানে পাঠাবো। তখন আমার আসলে যে কি হয়েছিল, আর কোন পাগলা কুকুরে যে আমাকে কামড়িয়েছিল যে আমি লিসাকে আমার রুমে থাকতে দিয়েছিলাম। এই এগুলো শুনতে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? না, তুমি বলতে থাকো। আমি কিন্তু তখন একটা শর্টস পরেছিলাম। তারপর আমি দরজা বন্ধ করে ভিডিও দেখতে বসলাম। তখন লিসা নক করলো দরজা। আমি মোবাইল রেখে দরজা খুলে দিলাম। ও বলল ও জামা ভিজে গেছে নাকি পানি পড়ে, ঠান্ডায় থাকতে পারছে না, তাই আমার একটা টি শার্ট বা শার্ট দিতে। ও নিজে একটা শার্ট বেছে নিল। আমি তখন খাটে বসেছিলাম আর ওর যাওয়ার অপেক্ষা করছিলাম। ও তখন আমার ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসলো। আমার তখন অনেক ঘুম আসছিল। ভাবলাম ঘুমিয়ে পড়বো মোবাইল অফ করে। আমিও ঘুমানোর জন্য প্রস্তুত নিচ্ছিলাম। তো ও হঠাৎ আমার সামনে আসে আমার শার্ট পরে। আমার তখন চোখে ঘুম, কিন্তু ও রুম থেকে যাচ্ছিলই না। আমি বললাম যে যাওয়ার সময় দরজাটা আটকে দিয়ে যেতে। বিশ্বাস করতেই আমার মাথা যে কেন ওই দিন এত শান্ত ছিল আমি নিজেও জানতাম না।
এবং এখনো বুঝতে পারছি না। আমার উচিত ছিল লিসাকে ধাক্কা মেরে বের করে দেওয়া। আমার এসব মাথাতেই ছিল না। জিয়নের কথাগুলো শুনে তে তখন বিড়বিড় করে বলল, আমি জানি তো, মাথায় থাকবে কিভাবে তখন? তখন তো খালি আজে বাজে ভিডিও মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল। কিছু বললে তেই? বলছি তারপর কি হয়েছে? তারপর আমার যখন চোখ লেগে আসছিল, অনুভব করলাম লিসা আমার পাশে এসে বসে আমার দিকে এগিয়ে আসছে আমাকে কিস করার জন্য। কিন্তু আমার তখন অনেক ঘুম পাচ্ছিল যে আমি ওকে ধাক্কা মেরে সরিয়ে দিত, যেন আমার কষ্ট হচ্ছিল। তারপরেও আমি জোরপূর্বক লিসাকে আমার কাছ থেকে সরিয়ে দেই। তারপর আমি ঘুমিয়ে পড়ি। আর সকালে উঠে তোমাকে দেখি, তোমাকে রাখতে দেখে আর লিসার গায়ে আমার শার্ট দেখে তখন আমার মনে হয়েছিল তুমি হয়তো ভুল ভাবছো আমাকে। না আসলে তাই আমি কিন্তু আন্ড্রেস ছিলাম না, তেই আমার পরনে শর্ট ছিল। কিন্তু তুমি খেয়াল করেছো কিনা আমি জানি না। তের মনে পড়লো জনের কোমর থেকে বাকি অর্ধেক চাদরে জড়ানো ছিল আর ওর শর্টস ফ্লোরের উপরে পড়েছিল। তেই তুমি আমাকে ভুল বুঝছো। আমার সাথে লিসার কোনো সম্পর্ক নেই। ও আসলে তোমাকে সহ্য করতে পারে না, তাই নাটকটা করেছিল যাতে তোমার আর আমার মধ্যে ভুল বোঝাবুঝি হয়। আমি কোনোদিনও কোনো মেয়ের সাথে কথাই বলিনি, আর ইন্টিমেসি তো দূরের কথা। এই বলে জন মুখ ছোট করে ফেললো। তাই মনে মনে বলল, ও আর কিছু বলবেন? মাইক সামনে ধরবো? জাঙ্কুকের ফোনে যে মেসেজটা পাঠিয়েছেন আপনি, সেটা কি আমি দেখিনি ভেবেছেন? ছাগল, কাহিনীটাও সুন্দর করে বানাতে জানে না। তবে তেই তোমাকে তোমার ভুল বোঝারই কথা। আসলে তোমাকে ভুল বোঝানো হয়েছে। এই পর্যায়ে তার কান খাড়া হয়ে গেল। মানে সব দোষ ওই জাঙ্কুকের। জাঙ্কুক হয়তো জানতো এসব ব্যাপারে, তাই সে তোমাকে আমার ফ্ল্যাটে নিয়ে আসে যাতে তুমি আমাকে ভুল বুঝো। আসলে ঘরের শত্রু বিভীষণ। বলেই জনের চোয়াল শক্ত করে ফেলল। ওয়েট, এখানে জাঙ্কুক আসলো কোথা থেকে জিয়ন? কেন, জাঙ্কুকই তো সেদিন তোমাকে আমার ফ্ল্যাটে নিয়ে এসেছে। ওয়েট জিয়ন, তুমি কিভাবে বুঝলে যে জাঙ্কুক আমাকে তোমার ফ্ল্যাটে নিয়ে গিয়েছিল সেদিন? এখানে না বোঝার কি আছে তেই? কই, তুমি তো কোনোদিন নিজ থেকে আমার বাসায় আসতেই না, অথচ সেই দিনই আসলে, তাও আবার তোমার সাথে ছিল জাঙ্কুক। এসব জাঙ্কুকেরই প্ল্যান। শালা মাদার ফাকার। তাই জিয়নের কথা শুনে অবাক হয়ে যায়। এ কেমন ভাই জিয়ন, নিজের ভাইকে ভুল বুঝে আবার গালাগাল করছে। তার হঠাৎ মনে পড়ে জাঙ্কুকের এই অবস্থা। জাঙ্কুকের এমন অবস্থা জিয়ন কিছু করেনি তো? জিয়ন, জাঙ্কুক তো গতকাল বাসায় গিয়েছিল। তুমি এই ব্যাপারে কিছু বলেছো জাঙ্কুককে? বলেছি মানে একদম ধুয়ে দিয়েছি ওকে। মানে কি করেছো? মেরেছো তুমি জাঙ্কুককে? একটু মারতে পেরেছি। আমার তো ইচ্ছে ছিল ওকে জীবন্ত কবর দেব, অথচ ও আমাকেই আঘাত করলো। দেখো, এই বলে জিয়ন তার হাতের আর পেটের ক্ষত তেকে দেখালো। তবে আমি জাঙ্কুককে বেশি মেরেছি জানো। কথাটা বলে জিয়নের ঠোঁটের কোণে হাসি হাসলো। এই হতভম্ব, নিজের ভাইকে মেরে আবার সেটা প্রাউড করে বলছে জিয়ন, যেন বড় কোনো পুরস্কার পেয়েছে সে। কিন্তু জাঙ্কুক তো আমাকে নিয়ে যায়নি সেদিন, বরং আমি নিজেই গিয়েছিলাম আমার নিজের কাজে। আর জাঙ্কুক উল্টো ভাইয়ের দোষ ঢাকার জন্য আমাকে ফ্ল্যাটে ঢুকতে বারণ করেছিল। জিয়ন কি আসলেই কোনো সাইকো? আমি একজন বাহিরের মেয়ে, আর এই বাহিরের মেয়ের জন্য নিজের ভাইকে মারলো জিয়ন। তাও আবার জিয়নের নিজের মন গড়া বানোয়াট কাহিনী, যেখানে আসলে জাঙ্কুকের কোনো হস্তক্ষেপই ছিল না। আর যেই ভাই ছোট ভাইয়ের অপকর্ম ঢাকতে 100টা মিথ্যে বলল, জিয়নকে খুশি রাখার জন্য আমাকে অনুরোধ করলো, সেই ভাইকে ভুল বুঝে তার উপর হাত উঠিয়েছে জিয়ন। জিয়ন সত্যিটা না জেনেই জিয়ন এমন কাজ করলো কিভাবে? জাঙ্কুক জিয়নকে বাঁচাতে বলে লিসার দোষ, আর এদিকে জিয়ন জাঙ্কুককে ফাঁসাতে বলে জাঙ্কুক আর লিসা দোষী। কেউই তো দেখছে ঠিকমতো মিথ্যেটাই সাজাতে পারে না, কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে। ভেবেই তে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জিয়ন তোমার কোথাও ভুল হচ্ছে। জাঙ্কুক তো আমাকে সেদিন ফ্ল্যাটে নিয়ে যায়নি, বরং আমি নিজেই গিয়েছিলাম।
আমি জানিতেই তুমি এখন জাঙ্কুককে বাঁচানোর জন্য মিথ্যে বলছো, তাই তো? আজব, আমি মিথ্যে বলবো কেন? আর এতে করে আমার কি ফায়দা? নিজে ভুল করে খালি অন্যের উপরে দোষ চাপাও কেন তুমি জিয়ান? বললাম তো আমার কোনো ভুল নেই, এসব লিসা ইচ্ছে করে করেছে। ওই ডাইনিকে আমি শুধু একবার কাছে পাই, একেবারে মেরেই ফেলবো। তের এখন কিচ্ছু বলতে ইচ্ছে করলো না। এখন কৈফিয়ত দিয়ে জাঙ্কুকের পক্ষে কথা বলার কোনো মানেই নেই। একদম ঠিক হয়েছে, আমার জীবন হেল করে নিজেরা সুখে থাকবে। আর জিয়ন, রাখো এখন, তোমার সাথে কথা বলাতে ইচ্ছে করছে না আমার। আমার খুব ক্ষুধা লেগেছে, আমি গেলাম। ঠিক আছে বেবি, তুমি খাও, আমি দেখি। মোবাইলে চার্জ নেই, রাখি, পরে কথা হবে বলে খট করে কেটে দিল ফোনটা। সঙ্গে সঙ্গে জিয়নের মেসেজ, বিকেলে কিন্তু আমি আবারও কল করব লাভ। ওকে, ভালো থেকো, লাভ ইউ। এই মেসেজটা দেখে ফোনে সুইচ অফ করে দিল। জাঙ্কুকের সাথে এই ব্যাপারে কথা বলতে হবে। তে তখন দ্রুত গতিতে জাঙ্কুকের রুমে গেল, দেখলো দরজা ভেজানো, তাও নক করলো। তাই যদি আবার অভদ্র বলে অপমান করে জাঙ্কুক। অনেকক্ষণ নক করার পরেও যখন জাঙ্কুক এসে দরজা পুরোপুরি খুললো না, তখন তেই দরজার পাক দিয়ে দেখলো জাঙ্কুক বারান্দায় বসে আছে। তেই এবার অনুমতি ছাড়াই ভেতরে ঢুকলো। বেতের চেয়ারে জাঙ্কুক বসে আছে, দৃষ্টি তার শূন্য, মুখের হাবভাব বুঝতে পারলো না তেই। জাঙ্কুকের হাবভাব আমি কিছুই বুঝতে পারছি না। জাঙ্কুকের এমন হাবভাব আমি বুঝতে চেয়েছি বা কবে? জাঙ্কুক হাসুক, রাগুক, কষ্ট পাক, তারপরও তার মুখ নির্বিকার থাকে। এবারও তাই। জাঙ্কুকের ভেতরে আসলে কি চলছে আমি ঠিক বুঝতে পারছি না। ভেবে তাই গলা খাকারি দেয়, তাতেও জাঙ্কুক তার দিকে ফিরল না। এই দু হাত পেছনে দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে বলল, কি লাভ হলো ভাইয়ের জন্য এত কিছু করে, যেখানে তোমার ভাই তোমাকে বিশ্বাস অব্দিও করে না? জাঙ্কুক তাও চুপ। তে জাঙ্কুককে ভালো করে দেখলো। জাঙ্কুকের চশমা নেই, কপাল কেটে রক্ত শুকিয়ে গেছে, গালে কালছে দাগ, ঠোঁট কেটে গেছে। ভালোই মেরেছে দেখছি। তে এবার ধীরে পায়ে স্থান ত্যাগ করে। জাঙ্কুক চোখ বুজে মাথা হেলিয়ে দেয় চেয়ারে, খুব বড় করে গভীর শ্বাস পেল। ভেতরের বিষাদ তিক্ততা বের করতে চায় কিন্তু পারে না। আসলে গত রাতে যখন জাঙ্কুকের ফ্ল্যাটে যায় তখন গভীর রাত, দেরি হয়ে গিয়েছিল কাজ শেষ করতে করতে। জিয়ন তখন ঘুমে। জিয়নের সাথে জাঙ্কুকে তেমন একটা দেখা হয়নি বলা চলে। তে যখন চলে গিয়েছিল উন্মাদ জিয়নকে সামলানোর জন্য, ওই দিনই শুধু জাঙ্কুক গিয়েছিল। তারপর যখন তেকে জাঙ্কুকের বাংলায় নিয়ে আসে, জাঙ্কুক জিয়নকে এটাই বলে যে তের ভাইয়ের অবস্থা খুবই খারাপ, তাই তেই ভূষানে রয়ে গেছে। জিয়ন মানতেই চায়নি প্রথমে, সে শোনা মাত্রই ভূষানে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিল, কিন্তু জাঙ্কুক জিয়নকে অনেক বুঝিয়ে বাসায় রেখেছে। তারপর থেকে জাঙ্কুক নিজের কাজেই থাকে আর জিয়নের সাথে তেমন একটা দেখা হয় না। জাঙ্কুক যখন বাসায় আসে তখন জিয়ন ঘুমে থাকে, আবার যখন চলে যায় তখনও জিয়ন ঘুমে থাকে। এমনিতেও তার আর এই বাসায় আসার কোনো দরকার নেই, যেহেতু তার সব আর্ট সরঞ্জাম বাংলোতে নিয়ে গেছে। জাঙ্কুক চেয়েছিল বাংলোতেই থেকে যেতে, কিন্তু একা একটা বাসায় একজন ছেলে আর একটা মেয়ে থাকবে সেটা কেমন অশোভন লাগে নিজের কাছে। তাই জাঙ্কুক প্রতি রাতেই ফ্ল্যাটে চলে আসে। বিষয়টা এখানে শেষ হতে পারত, কিন্তু না। আজ সকালে জাঙ্কুক দরজায় তীব্র আঘাতের আওয়াজে ঘুম ভেঙে যায় জাঙ্কুকের। জাঙ্কুক দরজা খোলার সঙ্গে সঙ্গে জিয়ন হঠাৎ জাঙ্কুকের উপর আক্রমণ করে বসে, হাত মুষ্টিবদ্ধ করে জাঙ্কুকের পেটে দুটা ঘুষি লাগায়। ঘটনার আকস্মিকতায় জাঙ্কুক হতভম্ব হয়ে যায়। প্রথমে জাঙ্কুক কিছুই বুঝতে পারছে না জিয়ন কেন এমন করছে, তাই সে জিয়নকে ধাক্কা মেরে সরিয়ে শান্ত হতে বলে, কিন্তু জিয়ন শান্ত না হয়ে উল্টো আরো তেড়ে আসে জাঙ্কুককে। হাতের কাছে পাওয়া ফুলদানি দিয়ে জাঙ্কুককে মারতে চাইলে জাঙ্কুক নিজেকে রক্ষা করার জন্য জিয়নের পেটে লাথি দেয়। জীবনে প্রথম সে ভাইকে মারলো, তা ভেবে তার ভেতরটা তখন আফসোসে উত্তাপে জ্বলছিল। লাঠিটা বোধহয় একটু জোরে লেগেছিল, কারণ জিয়নের পেটে হাত দিয়ে বসে পড়ে। জাঙ্কুকের এতে করে অনেক খারাপ লাগে, শত হোক ভাই তো, কিন্তু নিজেকে রক্ষা করার জন্য এর চেয়ে ভালো কোনো উপায় তার মাথায় আসেনি। সে গিয়ে জিয়নকে ধরার চেষ্টা করলো, জিয়ন তাকে বাধা দেয়। জিয়ন পেটে হাত দিয়ে দাঁতে দাঁত চেপে জাঙ্কুকের মুখের মধ্যে ঘুষি লাগিয়ে দেয়। এর মাঝেই জিয়নের কথাবার্তায় বুঝে গিয়েছিল সে ওই দিনের ঘটনার জন্য জিয়ন জাঙ্কুককে দায়ী করছে। জাঙ্কুক কিছু বলার সুযোগ পায় না, তার আগে জিয়নের হাতের কাছে যা পায় তা ছুঁড়ে মারে জাঙ্কুককে, আর অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে জাঙ্কুককে।
জাংকুক স্তব্ধ হয়ে যায় জিওনের মুখের ভাষা শুনে। কি খারাপ ভাষায় তাকে গালাগাল করছে জিওন। গালিগালাজ তো ঠিক ছিল, কিন্তু তারপর জিওন তার লাইন ক্রস করে ফেলে। চরম কিছু সত্যি কথা ছুঁড়ে মারে জাংকুককে। জাংকুক নির্বাক হয়ে যায় তা শুনে। জিওনের এই কথাগুলো তীরের মতো ছুটে এসে জাংকুকের বুকের মধ্যিখানটায় আঘাত হানে। কঠিন কথার তীরের ফলাগুলো জাংকুককে ভেতর থেকে ছিন্ন ভিন্ন করে নিঃস্ব করে দিল। কার জন্য এত কিছু করলাম আমি? ছোট থেকে জীবন যা চেয়েছে সব দেওয়ার চেষ্টা করেছি আমি, শুধুমাত্র আমার ভাই ভালো থাকবে বলে, ভাইয়ের কষ্ট হবে বলে নিজের পছন্দ অপছন্দ সব পরিবর্তন করলাম। এই এত বিসর্জন, এত ত্যাগ কার জন্য করা? আর আজ সেই ভাইটি আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমি আসলে তার কেউ নই। আমি জীবনের পরিবারে উড়ে এসে জুড়ে বসা একজন। এই সবগুলো কথা ভেবে জাংকুক আর কিচ্ছুটি বলেনি। অগোছালো পায়ে তখনই হেঁটে চলে আসে বাংলোয়। এই আবারও এসেছে, হাতে তার ফার্স্ট এইড বক্স। জাংকুক চোখ বন্ধ করে আছে। জাংকুকের কি কষ্ট হচ্ছে? সে জাংকুকের সামনে ছোট্ট টেবিল টাইপ বক্সটা রাখলো। জাংকুক চোখ মেলে তাকালো টেবিলের দিকে, কিন্তু কিছুই বলল না। নাও, এইখান থেকে মলম নিয়ে ক্ষতস্থানে লাগিয়ে দাও, এই বলে তে চলে যেতে লাগলো। তারপর দরজার সামনে দাঁড়িয়ে জাংকুককে পর্যবেক্ষণ করতে লাগলো। দীর্ঘ 10 মিনিট পর জাংকুক এইড বক্সের দিকে হাত বাড়ালো, কিন্তু বক্সটা খুলতে গিয়ে জাংকুকের হাত টনটন করে উঠলো ব্যথায়। ফলে বক্সটা উল্টিয়ে পড়লো। জাংকুক তার 2 হাতের দিকে তাকালো। 2 হাতের তালুর ক্ষত গভীর। তে পেছন থেকে সবটাই দেখলো। মানবতা দেখিয়ে এবারতেই এগিয়ে আসলো জাংকুকের দিকে। হেল্প লাগবে? জাংকুক তার কণ্ঠ শুনে সোজা হয়ে বসে হাত মুষ্টি করে নেয়। তেই তার পাশের চেয়ারটায় বসে ফার্স্ট এইড বক্সের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখলো। মুখ ফুটে বললে কি মুখ ক্ষয় হয়ে যাবে নাকি? তেই তখন জাংকুকের চেয়ারের কাছাকাছি গিয়ে নিজের চেয়ার টেনে নিল। তুলা দিয়ে জাংকুকের কপালের ক্ষত পরিষ্কার করতে লাগলো। জাংকুক একটু শব্দটিও করলো না। দিগন্তে দৃষ্টি তার। তেই জাংকুকের ক্ষতস্থান পরিষ্কার করতে করতে উপদেশ দেওয়ার স্বরে বলল জাংকুককে, একদম ঠিক হয়েছে। আমাকে কষ্ট দিয়ে তুমি তোমার ভাইয়ের লাইফে ঠেলে দিতে চাইছিলে না? এখন সে ভাইয়ের হাতে মিথ্যে অপবাদে মার খেতে কেমন লাগলো? অন্যের ভালোর দিকে না তাকিয়ে নিজের ভালোটাও একটু বুঝো। তোমার ভাই আজীবন স্বার্থপরই থাকবে। তুমি কলিজা কেটে খেতে দিলেও বলবে লবণ কম হয়েছে। তের কথা শেষে জাংকুক তের দিকে তাকালো ছট করে। তে তখন জাংকুকের গালের দিকটা পরিষ্কার করছিল। জাংকুকের পগড়ার শোণিত দৃষ্টির সাথে তের দৃষ্টি মিলিত হতে তের বুক কেঁপে উঠল আচমকা। হাত থেমে গেল তার। কয়েক মুহূর্ত স্থায়ী হলো সে ধারালো দৃষ্টি। তারপর চোখ ফিরিয়ে নিল জাংকুক। জাংকুকের আহত ক্লান্ত মুখের প্রখর ছাউনিতে তের বুক তখনও কাঁপছিল। জাংকুকের দৃষ্টিতে ছিল মর্মবেদনা। আচ্ছা, জাংকুকের ভেতরটা কি তখন কাঁদছিল?